চলে আসি 6 নম্বর পৃষ্ঠায়। উপরে 3-এর উপরে পাওয়ার 10 দেওয়া আছে, সেটাকে গুণ আকারে 10টাকে আলাদা আলাদা করে লিখেছে। ঠিক আছে, তারপরে এবার 1.11 নম্বর ছক। 1.11 নম্বর ছকে দেখো যে পাইছো তোমরা 1.11 নম্বর ছক। আচ্ছা, তাহলে এখানে কিছু কিছু ঘর ফাঁকা দেওয়া আছে। কি দেওয়া আছে? কিছু কিছু ঘর ফাঁকা দেওয়া আছে। এই ফাঁকা ঘরগুলোকে আমরা পূরণ করতে পারবো। যেমন দেখো 2 নম্বর সারিতে সূচকীয় পদ্ধতিতে লেখা 2 নম্বর সারির ঘরটা ফাঁকা। তাহলে এখানে কি হবে বলো তো? 10 টু দি পাওয়ার 2 বলতে হবে না, কি বলবো? 10 স্কোয়ার। কি বলবো? 10 স্কোয়ার। একটু আগে আমরা শিখলাম না, 10 স্কোয়ার পড়বো এটাকে। 3 নাম্বার সারিতে কি হবে বলতো? গুণাকারে লেখা। এখানে কি লিখবো? কয়বার গুণ হবে? 3 বার গুণ হবে। লিখে ফেলো। পেন্সিল নাই? পেন্সিল দিয়ে পূরণ করতেছো তোমরা কি? যাবে না? স্যারেরা বলেছে তোমাদের বই জমা নিবে না? ও আচ্ছা, পূরণ করো না, থাক, বুঝে নাও। তাছাড়া আমি এখানে পূরণ করে দিচ্ছি, তোমরা পরবর্তীতে ভিডিও ক্লাস থেকে পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে 5 নাম্বার সারিতে দেখো 10 কয়বার গুণ হবে? 5 বার। আর 4 নাম্বার সারিতে সূচকীয় পদ্ধতিতে লেখা, এই জায়গায় ফাঁকা আছে, কত হবে? 10 টু দি পাওয়ার বা 10-এর উপরে পাওয়ার 4 বা 4। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। তারপরে নিচে 6 নম্বর সারিতে ফাঁকা আছে, এটা সূচকীয় আকারটা কি হবে? 10 টু দি পাওয়ার 6। আচ্ছা, এটা একটা হোমওয়ার্ক রাখি তোমাদের জন্য। 1.12 নম্বর ছকটা পারবা কি? পারবা? হ্যাঁ, তাহলে আমি এটা হোমওয়ার্ক রাখলাম তোমাদের জন্য জাস্ট। ঠিক আছে? আচ্ছা, খাতায় করবা, যেহেতু বইয়ে পূরণ করা যাবে না, অবশ্যই খাতায় করবা। সহজ আছে কিন্তু। শুধু আমি সবার নিচের সারি যে 21 লেখা আছে না, এটা শুধু বলে দিচ্ছি। হ্যাঁ, সূচকীয় আকার হবে 21-এর উপরে পাওয়ার 1। 21-এর পাওয়ার উপরে 1। ভিত্তি হচ্ছে 21 আর ঘাত হচ্ছে 1। বোঝা গেল? এইভাবেই পূরণ করে নিয়ে চলে আসবা। আচ্ছা, চলে আসি এবার 7 নম্বর পৃষ্ঠায়। 7 নম্বর পৃষ্ঠায় 1.13 নম্বর ছক। 1.13 নম্বর ছক, এটা এর আগেও করা হয়েছে কিন্তু। এই ছকটা এর আগেও করা হয়েছে। পরে দেখো যে প্রতিবার সমান 2 ভাগ করে ভাজ। 2 ভাগ করে ভাজ এর আগে করছি না? 2 ভাগ করে ভাজের বিষয়টা কিন্তু রাজার যে গল্প ছিল ওটার মতোই। তারপরে আবার A4 সাইজের পেপার ভাজ করলাম, ওটার মতোই। মানে প্রথমবার ভাজ করলে 2টা ঘর পাচ্ছি। গুণ আকার জাস্ট 2, সূচকীয় আকার সূচকের উপরে 1, 2-এর উপরে পাওয়ার 1। তারপরে দ্বিতীয়বার ভাজ করলে ঘর পাচ্ছি 4টা। গুণাকার হবে 2 গুণ 2। 4 মানে কি? 2 গুণ 2। সূচকীয় আকার হবে 2-এর উপরে পাওয়ার 2 বা 2 স্কোয়ার। কি? 2 স্কোয়ার। 3-এর উপরে পাওয়ার, আচ্ছা 3 বার ভাজ করলে কয়টা ঘর পাবো? না, খেয়াল করো, প্রথমবারে 2টা, দ্বিতীয়বারে 4টা, তারপরে এবার 8টা। 4-এর দ্বিগুণ। কি? 4-এর দ্বিগুণ, তাহলে কত হবে? 8। এটা কিন্তু মেমোরির সাথে সম্পর্কিত। মেমোরি চিনো? মোবাইলের র্যাম রোম চিনো? হ্যাঁ, আব্দুল্লাহ চিনো? মেমোরি চিনো? মেমোরি সচরাচর 1 জিবি হয়, 2 জিবি হয়, 4 জিবি হয়, 8 জিবি হয়, 16 জিবি হয়, 32 জিবি হয়, 64 জিবি হয়, 112 জিবি হয়, 128 জিবি হয়,
এগুলো সংখ্যা হয়, এর বাইরে ওর কোনো সংখ্যা হয় না। বুঝতে পারলা? কারণ এটার কারণ আছে, এটা একটা জটিল কারণ। মেমোরি শুধু দুইটা সংখ্যা বুঝে, বাইনারির দুইটা সংখ্যা বোঝে, 1 আর 0, 1 আর 0। আর দুই ভিত্তিক সংখ্যার পাওয়ার সবসময় এভাবে আসে। দুই ভিত্তিক সংখ্যার পাওয়ার দিলে, 2 এর উপরে পাওয়ার এভাবে দিলে সবসময় এগুলোই আসে। 2 আসে, 4 আসে, 8 আসে। এটা তোমাদের একটা অধ্যায় আমি অলরেডি ক্লাস ছাড়বো হয়তো আজকের মধ্যে। ওই ক্লাসটা যদি দেখো, বাইনারি সংখ্যার গল্প, ওই অধ্যায়টা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে মেমোরি অন্য কোনো সংখ্যা কেন বুঝে না। বুঝতে পারলা? পেয়ে যাবো ইনশাল্লাহ, আজকের মধ্যে ক্লাসটা ছেড়ে দেবো। আচ্ছা, তাহলে 4 বারের বেলায় 16টা, 8 দুগুণা 16। 5 বারের বেলায় 16 দুগুণা 32। গুণাকার লিখে ফেলবা, কতবার গুণ করা হয়েছে? 5 বার। আর সূচকীয় আকারে লিখবা 2 এর উপরে পাওয়ার 3, 2 এর উপরে পাওয়ার 4, 2 এর উপরে পাওয়ার 5। আচ্ছা, আচ্ছা, এখানে একটা মজার বিষয় বলছে যে যদি কোনো ভাঁজ না করো, কাগজটা কয় ভাগ থাকবে? যদি একটা কাগজকে ভাঁজ না করো, কাগজটা কয় ভাগ থাকবে? 1 ভাগ থাকবে। কি থাকবে? কোনো যদি ভাঁজ না করি, মানে 0 বার ভাঁজ করি, কয়বার? 0 বার ভাঁজ করি, মানে 0 বার ভাঁজ করার মানে কি? 0 বার ভাঁজ করার মানে কি? এটা একটা মনে করো, এর উপরে 0 বার ভাঁজ করলাম, কি গো? একবার ভাঁজ করা মানে তো এইটা, এই 2 এর উপরে পাওয়ার দিই, 2 এর উপরে কি? একবার ভাঁজ করা মানে এইটা। কিন্তু 2 এর উপরে পাওয়ার যখন 0 হচ্ছে, তখন কি হচ্ছে? 1 হচ্ছে। কি হচ্ছে? কোনো কিছুর উপরে পাওয়ার দিলে, পাওয়ার যদি 0 থাকে সেটার মান হয় 1। মানে 0 বার ভাঁজ করলে ভাগ সংখ্যা থাকে 1। 0 বার ভাঁজ করলে ভাগ সংখ্যা থাকে 1। ওটাই এরপরে আমরা শিখব। আচ্ছা, এখানে একক কাজ দেওয়া আছে। উপরের সেই রাজার অঙ্কের যে ছকটি ছিল সেটি তোমাদের খাতায় নিচের ছকের মতো সম্পন্ন করো। প্রথম দিন, দ্বিতীয় দিন। আচ্ছা, রাজার 30 দিন পর্যন্ত কত টাকা পাবে সেটা তো আমাদেরকে বের করতে বলছে। ওটা কি মানে রাজার দেওয়া সম্ভব? রাজা কি ভিখারি হইতে হবে কিনা? হ্যাঁ, সে ওই চিত্রকর্মকার যে শিল্পী, সে হবে রাজা, আর ও হবে প্রজা বা গরিব মানুষ। হ্যাঁ, এটা অনেক বড় সংখ্যা, আমরা অলরেডি লিখে রাখছিলাম যদিও সংখ্যাটা। আচ্ছা, 7 নম্বর পৃষ্ঠার নিচে এবার সূচক 0 ও 1 এর সূচক, 0 ও 1 এর সূচক, 0 এবং 1 এর সূচকের বিষয়ে এখানে আমরা ক্যান্ডি দিয়ে শিখতেছি। কি দিয়ে শিখতেছি? ক্যান্ডি দিয়ে। ক্যান্ডি দিয়ে বলতে ক্যান্ডির এমন একটা বিষয় করেছে যে এখানে শিক্ষার্থীদের রোলের ভিত্তিতে ক্যান্ডি বিতরণ করা হবে। কিসের ভিত্তিতে? 8 নম্বর পৃষ্ঠার 2য় নম্বর লাইনটা পড়ো দেখি। 8 নম্বর পৃষ্ঠার 2য় নম্বর। প্রথম দিন রোলের শেষ অঙ্ক যা একজন শিক্ষার্থীকে সেই সংখ্যক ক্যান্ডি দেওয়া হবে। ঠিক আছে? তাহলে আবার দ্বিতীয় দিন একজন শিক্ষার্থীকে প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা হবে আগের দিনের পাওয়া ক্যান্ডির সংখ্যার সাথে তার রোলের শেষ অঙ্কের গুণ ফল। তাহলে একজন যদি রোল তোমার 12, 18, তোমার রোল 12, তো 12 শেষে আছে 2। প্রথম দিন সবাইকে একটা দেওয়া হলো, তবে আবার ওর রোলের শেষের 2, 1-এর সাথে 2 গুণ করে 2টা পাইলো। আবার তৃতীয় দিন আবার ওই 2-এর সাথে 2 গুণ করে 4টা পাইলো। চতুর্থ দিন কটা পাবে? 8টা পাবে। পঞ্চম দিন 16টা পাবে।
এইভাবে পাবে। আর তুমি কি তোমার রোল 18, তাই কি তুমি একটু বেশি পাবে। কি পাবে? তুমি একটু বেশি পাবে। 8, দ্বিতীয় দিন 8 গুণ 8, তৃতীয় দিন 8 গুণ 8 গুণ 8, চতুর্থ দিন 8 গুণ 8 গুণ, 4টা 8 গুণে, অনেক বেশি পাচ্ছ। এখন ঘটনাটা ঘটতেছে যার রোল 10 আর যার রোল 11, এর কি ঘটবে? হ্যাঁ, যার রোল 10 আর যার রোল 11, একজনের রোল হচ্ছে 10 আর একজনের রোল হচ্ছে 11। আমরা বলছি যে শেষের যে ডিজিটটা, এই সংখ্যার ভিত্তিতে আমরা কি দেব? চকলেট দেব, ক্যান্ডি দেব। কি এ প্রথম দিন পাইলো 0, প্রথম দিন পাইলো 0, 0-র সাথে 0 গুণ, দ্বিতীয় দিন পাবে 0, আবার 0 গুণ, এভাবে যদি গুণ করতেই থাকো, এ ক্যান্ডি পাচ্ছে না। আর এর এর ক্ষেত্রে কি হচ্ছে? এ তো কান্নাকাটি শুরু করেছে ক্লাসের মধ্যে, করবে না? ক্যান্ডি পাচ্ছে না সে। এ পাচ্ছে কি? দ্বিতীয় দিন, প্রথম দিন একটা পাইছে, হ্যাঁ, এই প্রথম দিন একটা পাইছে, দ্বিতীয় দিনে একটা, আবার তৃতীয় দিন, নাকি 3টা 1 গুণ করলে 3 হবে? হবে কি? 1। আবার চতুর্থ দিন একটাই পাবে, এও তো মারামারি শুরু করে দিবে। বিশেষ করে যার রোল শেষে 9 আছে আর 8 আছে, এর সাথে মারামারি শুরু করে, তুই এতগুলো চকলেট পাইছিস, তুই আমাকে দে। ক্লাসের মধ্যে হট্টগোল শুরু হবে কি না? হবেই। তো বিষয়টা হচ্ছে এখানেই। তো এবার দেখো, চেয়ার 1 এবং 0-র উপরে পাওয়ার, 1 এবং 0-র উপরে দুইটা চেয়ার ফাঁকা বসে আছে। কি ফাঁকা বসে আছে? এখন এই চেয়ারের মধ্যে দুটা সংখ্যা বসাতে হবে, যে কোনো সংখ্যা। কি যে কোনো সংখ্যা বসাতে হবে। আচ্ছা, তো এটা আমরা যদি এই ছকটা কেউ যদি 0 দিয়ে পূরণ করে, প্রথম দিনও 0, দ্বিতীয় দিনও 0, তৃতীয় দিনও 0, চতুর্থ দিনও 0, সে পাচ্ছে না। কি পাচ্ছে না? তাহলে 1-এর উপরে, এই 0-র উপরে পাওয়ার যদি এই চেয়ারের যদি কোনো সংখ্যা 4 বসায়, 5 বসায়, 6 বসায়, যাই বসায় না কেন, কি হবে? এই 0-র উপরে চেয়ারটা ফাঁকা আছে, এই চেয়ারের উপরে কোনো একটা সংখ্যা বসাবো, তাই না? তাহলে বসাইলে কি কোনো লাভ আছে তার? সে কোনো ক্যান্ডি পাবে না। তাহলে 0-র উপরে যে পাওয়ার দেই না কেন, মান হবে 0। আর 1-এর উপরে যে চেয়ারটা ফাঁকা আছে, এই চেয়ারটার উপরে যে কোনো সংখ্যা যদি বসায়, তার মান কত হবে? 1। 1-এর উপরে যদি পাওয়ার 1000 দেই, মান হবে 1, কোনো চেঞ্জ নাই। কি হবে? 1। তাহলে 1-এর উপরে এবং 0-এর উপরে পাওয়ার যা দিই না কেন, সেটা কি 0ই হবে আর 1ই হবে, সেটাই এখানে বোঝাচ্ছে। আচ্ছা, 8 নম্বর পৃষ্ঠার এই বিষয়টা আশা করি বুঝেছো। এখানে 8 নম্বর পৃষ্ঠায় দেখো, এই যে প্যারাটা দেয়া আছে, খেয়াল করলে দেখবে যাদের রোলের শেষে 0, তারা কোনোদিনই ক্যান্ডি পায়নি। আচ্ছা, আশা করি এটা বুঝে গেছো। এবার সূচকের গুণ 9 নম্বর পৃষ্ঠায় চলে আসো। সূচকের গুণে অলরেডি এই 10-এর উপরে পাওয়ার দিয়ে 1.15 নম্বর যে ছকটা, এটা তোমাদের বোঝার জন্য পূরণ করে দেওয়া হয়েছে। কি বোঝার জন্য? সম্পূর্ণই পূরণ করে দেওয়া হয়েছে। প্রথম রাশিটাতে দেখো, প্রথম সারির প্রথম রাশিটা, এখানে 10-এর উপরে পাওয়ার 2 এবং 10-এর উপরে পাওয়ার 4। প্রথম পদটা কি? রাশির প্রথম পদটা হচ্ছে 10-এর উপরে পাওয়ার 2। দ্বিতীয় রাশিটা হচ্ছে 10-এর উপরে পাওয়ার 4। প্রথম রাশির গুণাকার কাঠামোটা সেটা ভেঙে লিখেছে, ভেঙে লিখেছে। দ্বিতীয় পদের গুণাকার কাঠামোটাও ভেঙে লিখেছে।
এবার মোট কয়টা 10 গুণ হচ্ছে? প্রথম এবং দ্বিতীয় পদের মোট গুণাকার কাঠামো হবে কয়টা? 6টা। 2 এবং 4 কি 4, সবগুলো 10 যোগ করছি, কি করছি গণনা করে যোগ করছি। তাহলে 10-এর উপরে পাওয়ার হয়ে যাচ্ছে 6, 10-এর উপরে পাওয়ার 6। তাহলে দ্বিতীয় নম্বর সারিতে 10-এর উপরে পাওয়ার 3 এবং 10-এর উপরে পাওয়ার 3 গুণের সূচকীয় আকারে এসছে 10-এর উপরে পাওয়ার 6। তৃতীয় নম্বর সারিতে দেখো 10-এর উপরে পাওয়ার 4, 10-এর উপরে পাওয়ার 1। শেষে গুণাকার কাঠামো এসছে, সূচকীয় গুণাকার কাঠামো কি এসছে? 10-এর উপরে পাওয়ার কত এসছে? পেয়েছো? কোথায় দেখো তো, কোথায়? 5, 10-এর উপরে পাওয়ার 5। তারপরে চতুর্থ নম্বরে 1, দশকের গুণ করে কত হয়েছে? 3। বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? হ্যাঁ, তারপরে সবার শেষেরটা, হ্যাঁ 10 টু দি পাওয়ার 4। এই ছকটা পড়তে গেলেই আমরা বুঝে যাই যে সূচকীয় গুণ যদি হয় তাহলে পাওয়ার গুলো যোগ হয়, হচ্ছে কি না? হ্যাঁ, এই যে এখানে 1 আর 3 আছে সবার শেষের সারিটাতে, সেই দুইটা 1 আর 3 কি করলে 4 হয়? যোগ করলে না, নাকি গুণ করলে? যোগ করলে। কি করলে? যোগ করলে। একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো প্রথম এবং দ্বিতীয় পদের যে সূচকগুলো আছে ওই সূচকগুলো কি করছি? সূচকীয় গুণ আকারে যখন লিখছি তখন ওই দুইটা সূচক যোগ করে দিচ্ছি। কি করছি? যোগ করে দিচ্ছি। আশা করি 9 পৃষ্ঠা বুঝে গেছো। হ্যাঁ, এবার 10 পৃষ্ঠায় চলে আসো। 10 পৃষ্ঠায় যে এর আগে তোমরা যে রোলের ভিত্তিতে, কিসের রোলের ভিত্তিতে করা হয়েছিল, তো তোমাদের রোলের জোর এবং বিজোড়ের ভিত্তিতে কেউ 5 নিবে, কেউ 6 নিবে। তো যদি 5 নেই তাহলে এখানে সংখ্যাটা হবে 5, এবং কি প্রত্যেকটা বর্গের ভিতরে কি লিখবো? 5 লিখবো। কি লিখবো? 5 লিখবো। এভাবে যদি 5 লিখি, প্রথম পদটা হচ্ছে কি 5-এর উপরে পাওয়ার 2, 5-এর উপরে পাওয়ার, এখানে যদি 5 লিখি তাহলে প্রথম পদটা হচ্ছে 5-এর উপরে পাওয়ার 2, দ্বিতীয় পদটা হবে 5-এর উপরে পাওয়ার 4, দ্বিতীয় পদটা হবে 5-এর উপরে পাওয়ার 4। এটা গুণ আকারে লিখবো কি 5 গুণ, প্রথম পদ হচ্ছে গুণাকার কাঠামো 5 গুণ 5, আর দ্বিতীয় পদের গুণাকার কাঠামো কয়টা 5 গুণ হবে? 4টা 5 গুণ অবস্থায় থাকবে। আর গুণফলটা কয়টা 5 গুণ আকারে লিখবো? 6টা 5 গুণ আকারে লিখবো। আশা করি বুঝে গেছো বিষয়টা। তাহলে এখন সূচকীয় কাঠামোটা কি লিখবো? 5-এর উপরে পাওয়ার কি হবে? 5-এর উপরে পাওয়ার 6। একইভাবে তাহলে আমরা জাস্ট এই সূচকের উপরে যে ভিত্তির উপরে যে সূচকগুলো আছে এই সূচকগুলো জাস্ট যোগ করে লিখে দিলেই চলবে। এই ছকটা পূরণ করতে পারবা? এইটাও আমি হোমওয়ার্ক রাখলাম। 1.16 নাম্বার ছকটা হোমওয়ার্ক রাখলাম। বুঝতে পেরেছো? হ্যাঁ, ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? 5-এর উপরে পাওয়ার 5 হবে, কি হবে? তারপরে 5-এর উপরে পাওয়ার 4 হবে। তারপরে এটা বলো তো 3 হবে। 5-এর উপরে পাওয়ার, তারপরে এটা 6 হবে। আমি পূরণ করে দিলাম, তবে তোমরা খাতায় বিস্তারিত করে নিয়ে আসবা। কি করবা? করে নিয়ে আসবা। 2টা হোমওয়ার্ক হলো, তাই না? আচ্ছা, আর দেব না। তারপরে দেখো 10 নম্বর পৃষ্ঠার সবার নিচে যে ছকটা আছে, এই ছকটাও সেম। এবার যে অঙ্কটা করার পদ্ধতি, সেই পদ্ধতিটা বলে দিচ্ছে এখানে। হ্যাঁ, 1.15 নম্বর ছক, 1.15 নম্বর ছক। প্রথম সারিতে দেখো 10-এর উপরে পাওয়ার কত আছে? 10-এর উপরে পাওয়ার 2, তারপরে গুণ 4। ওটাকে লিখেছে কিভাবে? 2 যোগ 4। ফলাফল এসছে কত? 10-এর উপর পাওয়ার 6। পরেরটা বলো দেখি।
হ্যাঁ, আর ওইটাকে 3 যোগ 10-এর উপরে পাওয়ার 3 যোগ 3, 10-এর উপরে পাওয়ার 3 যোগ 3, আর ফলাফলটা হচ্ছে 6। তারপর এটা বলো দেখি, 5, 4 যোগ 1 সমান 5। আশা করি এটাও পূরণ করতে পারবা। তারপরে 1.16 নম্বর ছক, এখানে তোমরা ইচ্ছা মতো যে কোনো সংখ্যা নিয়ে নিতে পারো ফাঁকা ঘরগুলোতে। কি এখানে ফাঁকা ঘরগুলোতে যে কোনো একটা ভিত্তি হিসেবে যে কোনো সংখ্যা নিয়ে নিতে পারো, ভিত্তি হিসেবে যে কোনো একটা সংখ্যা নিয়ে নিতে পারো। তোমরা রোলের ভিত্তিতে, জোর বা বিজোরের ভিত্তিতে 5 অথবা যে 6 নিয়েছিলা, কেউ 5 নিবে, কেউ 6 নিবে, এভাবে 5 নিয়ে নিবে। তবে সেই ধাপটা কি লিখবা, 5-এর উপরে পাওয়ার 2 যোগ 4 সমান হবে 5-এর উপরে পাওয়ার 6। একইভাবে ওই ছকটা পূরণ করা যায়, যায় কি না? আচ্ছা, এখন এই 10 নম্বর পৃষ্ঠার নিচের দিকে সুন্দর করে একটা ঘরের মধ্যে সুন্দর করে একটা কথা লেখা আছে, ওই লেখাটা পড়ো দেখি নিজেরা। হ্যাঁ, বুঝা গেল? এটা হলো মূল সূত্র। এটা হলো কি মূল সূত্র। তাহলে কোনো সূচকীয় রাশি, দুটা সূচকীয় রাশি যদি গুণাকারে থাকে এবং কি ভিত্তি যদি একই হয়, কি হয়? ভিত্তি যদি একই হয়, এই যে 5-এর উপরে পাওয়ার 2 গুণন 5-এর উপরে পাওয়ার 3, তাহলে হবে 5-এর উপরে পাওয়ার 2 যোগ 3 সমান হবে 5-এর উপরে পাওয়ার 5। 5-এর উপরে পাওয়ার 5। শুধু এই একটা, এখানে দুইটা পদ গুণ হয়েছে। এখন যদি আমরা এই গুণের মধ্যে মনে করো 10-এর উপরে পাওয়ার 1 গুণ 10-এর উপরে পাওয়ার 4 গুণ 10-এর উপরে পাওয়ার 7 সমান কি লিখবো, 10-এর উপরে পাওয়ার সবগুলো সূচককে কি হবে, যোগ হবে। মানে লিখবো কি 1 যোগ 4 যোগ 7, তারপরে লিখবো 10-এর উপরে পাওয়ার 12। বুঝেছো? এটা হলো নিয়ম। তারপরে চলে আসি 11 নম্বর পৃষ্ঠায়। 11 নম্বর পৃষ্ঠায় একক কাজগুলো দেওয়া আছে, যেগুলো কি খুবই সহজ। 11 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছ? একক কাজের এই কাজগুলো, অ্যান্সারগুলো এখন আর তোমরা কিন্তু মুখে মুখেই বলতে পারবা। পারবা কি না? পারবা? প্রথমটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, সবগুলোই বলতে পারবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা পূরণ করে ফেলবা। 7-এর উপরে পাওয়ার হচ্ছে 7 4 11, 0-এর উপরে পাওয়ার 10, 0-এর উপরে পাওয়ার 10 যতই হোক না কেন সেটার মান কি হয়, 0 হয়। কি হয়? এভাবে পরে আবার 0 লিখে দিবা। এই যে এখানে খেয়াল করো, পরে আবার এখানে 0 লিখে দিবা, সমস্যা না লিখলেও। যেমন 1-এর উপরে পাওয়ার যেটা আছে, 1-এর উপরে পাওয়ার সূচক যতই হোক না কেন কি হবে, ওটাই হবে। আর 1-এর উপরে পাওয়ার দুইটা যোগ করে কত হচ্ছে বলো তো? 42। কত? 42। আবার 42টা 1 গুণ করলে সবসময় গুণফল একই হবে। হ্যাঁ, আর বাকিগুলো আশা করি পূরণ করে ফেলবা। যেমন এখানে 3 পদের একটা করে দেখাইছি না? হ্যাঁ, গুণটাতে 3টা পদ আছে, তেমনি 6 নম্বর সারিটাতে 4টা পদ আছে, 21, তাই তো? 4টা পদ আছে, এটা গুণ করেও পারা যাবে, যাবে কি না? আচ্ছা, তারপরে দেখো 2 নাম্বার হোমওয়ার্কে, দেখো 2 নাম্বার একক কাজে এখানে 2টা হিসাব করেছে। হিসাবটা করেছে হাসান। হাসান 2টা হিসাব করেছে। এই হিসাব 2টাতে কোনটাতে ভুল আর কোনটা সঠিক এটা বের করতে হবে। কি করতে হবে? কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা বের করতে হবে। ক্লাস কি বোঝা যায়? হ্যাঁ আব্দুল্লাহ? আচ্ছা, এভাবে অন্য কোথাও ক্লাস করাই দেয় না ভেঙে ভেঙে? তোমরা তো আরো কোথাও পড়ো, পড়ায় কি এভাবে? বই পড়ায় না, শুধু রুলস গুলো শিখাই দেয় মোটামুটি ভাবে। তো রুলস গুলো শিখার থেকে এটা শেখানো বেটার নাকি, যে আমি রুলসটা কোথায় আছে জানলাম। হ্যাঁ, যদি পরবর্তীতে ভুলে যায় কি, সেটা আবার মনে করার জন্য আমি খুঁজতে পারবো, অন্য কারো কাছে যাওয়া লাগবে না। এর মানে কি আমি স্বনির্ভরশীল হলাম? কি হলাম? স্বনির্ভরশীল হলাম না পরনির্ভরশীল হলাম?
স্বনির্ভরশীল হওয়া ভালো না পরনির্ভরশীল হওয়া ভালো? অবশ্যই স্বনির্ভরশীল হওয়া ভালো। আমি সচরাচর ছোটবেলা থেকে তাই করতাম। স্যারদের পিছনে ধর্ণা দেওয়ার থেকে আমি গাইডে অঙ্কটা খুঁজে বুঝে তারপরে নিজে করে ফেলতাম। এটাই করতাম সচরাচর। আচ্ছা, তাহলে হাসান দুইটা অঙ্ক করেছে। এই অঙ্ক দুইটার মধ্যে কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা আমরা এখন করব। দেখো, 5-এর উপরে পাওয়ার 2 গুণন 12-র উপরে পাওয়ার কত লিখেছে? 2 সমান লিখেছে 5-এর উপরে পাওয়ার 12। আচ্ছা, 2 যোগ 2, দুইটা 2 না? আচ্ছা, কত লিখেছে? 2 যোগ 2, 2 যোগ 2 দিয়ে লিখেছে 5-এর উপরে পাওয়ার 4, আর এটার গুণফল এসছে 625। 625। আর এখানে 12-র উপরে পাওয়ার দিয়েছে কত? 2 গুণন 5-এর উপরে পাওয়ার 2 সমান লিখেছে কত? 12-র উপরে পাওয়ার লিখেছে 2 যোগ 2 সমান 12-র উপরে পাওয়ার 4, আর এটাকে গুণ করে হয় 20,736। এই দুইটার অঙ্কের মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল, নাকি দুইটাই ভুল? হ্যাঁ, দুটাই ভুল। কারণ হচ্ছে আমরা খেয়াল করি যে 5-এর উপরে পাওয়ার 2, 5-এর উপরে পাওয়ার 2 এটার আসছে 25, গুণফলটা আসছে 25। তারপরে 12-র উপরে পাওয়ার 2, 12 12 144, 144। আর এই এখন 144 আর 25 গুণ করো, আসছে আমার 3600। কত? তাহলে এই মানটা কি সঠিক হয়েছে? এটা ঠিক, ওটা তো ভুল। পরেরটার ক্ষেত্রেও কি ঘটছে? 12-র উপরে পাওয়ার যদি দেই কত হচ্ছে? 144। 12 12 12 12 গুণ করলে 12 12 144, 5 5 25 গুণ করলে হবে, এটাই হবে। বা 25-কে 144 দিয়ে গুণ করা বা 144-কে 25 দিয়ে গুণ করা একই কথা, একই ব্যাপার। তো তাহলে এটা সঠিক, এটার অ্যান্সারও ভুল। তো এখানে ওর হিসাবটা ভুল হয়েছে, কারণটা কি বলতে পারবা? কারণটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা নিয়েছে ভিত্তি হিসেবে, সে এখানে ভিত্তি এটার 5, এটার ভিত্তি 12, এখানে এটার ভিত্তি 12, এটা হলো 5। তো এই ভিত্তি দুইটা আলাদা আলাদা, আলাদা আলাদা হওয়া সত্ত্বেও সে যে কোনো একটা ভিত্তি নিয়েছে। এটা কি অর্থিত হলো? একদমই ফালতু কাজ হয়েছে। তাহলে ভিত্তি একই না হলে সূচক যোগ করতে পারবো না, ভিত্তি একই না হলে সূচক যোগ করতে পারবো না। এই জিনিসটা এখানে তোমাদের ব্যাখ্যা করে বলছে শেষের লাইনটাতে। সূচকীয় ভাগের নিয়মের উপরের যে এই কথা দুইটা আছে, এই কথা দুইটার ভিতরে এখানে লেখা আছে যে কি, সূচকীয় গুণে যদি ভিত্তি একই না থাকে তাহলে সূচক আমরা যোগ করতে পারবো না। মানে আমার আছে 2-এর উপরে পাওয়ার 3 গুণন এখানে 3-এর উপরে পাওয়ার 2, এটা কখনোই গুণ করা সম্ভব না। যদি হয় 2-এর উপরে পাওয়ার 3 গুণ 2-এর উপরে পাওয়ার 3, তাহলে এটা গুণ করলে সূচকগুলো যোগ হবে। আর এটা গুণই হবে না। কি হবে না? গুণই হবে না। গুণ করতে হলে আলাদা আলাদা মান বের করে কি তারপরে গুণ করতে হবে, সরাসরি সূচকীয় গুণ আকারে গুণ করা যাবে না। এইটা সূচকীয় আকারে গুণের নিয়মে গুণ করা যাবে। এটার অ্যান্সার হবে 2-এর উপরে পাওয়ার 6, 2-এর উপরে পাওয়ার 6, এটার অ্যান্সার আলাদা হবে। আচ্ছা, আশা করি বুঝে গেছি। এবার সূচকে ভাগের নিয়ম, সূচকে ভাগের নিয়ম আর কি আগাবো? মাথায় ধরছে নাকি চাপ হয়ে যাবে?
তোমরা বলো, তোমাদের প্রেসারের উপরে করাই দেব। এইটাও সহজ, ভাগেরটাও সহজ। হ্যাঁ, এটা করা যাবে, এটা করা যাবে। যদি এটা করা যাবে কখন, এটা করা যাবে কখন, যখন সূচকগুলো একই থাকবে। কি দারুণ একটা কথা বলেছো তুমি। এই জন্যই আমি বাচ্চাদের মুখ থেকে প্রশ্ন আশা করি যে এটার সূচক কত, এটার সূচক কত, 2। তাহলে দুইটার সূচক যেহেতু একই, তাহলে হোল পাওয়ার দেওয়া যায়। হোল পাওয়ার কি দেওয়া যায়? হোল মানে সব, হোল মানে সব, মানে সম্পূর্ণ। কি তাহলে 12-র উপরে পাওয়ার যদি 2 এবং 5-এর উপরে পাওয়ার যদি 2, তাহলে তার উপরে হোল ওভার পাওয়ার দেওয়া যায় 2, হোল ওভার পাওয়ার 2। আর 12 5-এ কত হয়? 60 হয়। 60-এর উপরে পাওয়ার 2 মানে হচ্ছে 6 6 36, আর 2টা শূন্য বসে গেল। কি কিভাবে এই গুণটা করলাম বলো তো? 60 গুণ 60 না, 60 গুণ 60। তাহলে সার্থক অঙ্কগুলো গুণ করে দিই আগে। সার্থক অঙ্কগুলো গুণ করলে কি 6 6 36, আর শূন্য তো সাহায্যকারী অঙ্ক, পরে বসাই দিলাম 2টা, 6 6 36। বুঝা গেল? এইভাবে করা যাবে তখনই যখন পাওয়ার 2টা একই হবে। কিন্তু যদি এখানে আবার 3 থাকতো, তখন আমরা আবার এই 12 গুণন 5 দিয়ে পাওয়ার যে কোনো একটা পাওয়ার নিয়ে নিলাম, এটা করা যাবে না, এটা যাবে না। কখন করা যাবে? 5 হয়, তাও হবে না অ্যান্সার। দেখো দেখো, একটা জিনিস খেয়াল করো যে 12-র উপরে পাওয়ার কত ছিল? 2 দিয়েছিলাম, গুণন 5-এর উপরে পাওয়ার 3 দিয়েছিলাম, তাই না? তাহলে এখন খেয়াল করো যে তুমি বলছো আবার এই দুইটাও যোগ করে দিব, দিয়ে অ্যান্সারটা হয় কিনা। হ্যাঁ, তাহলে এটা থেকে তুমি পরের লাইন এটা আশা করছো, তুমি আশা করছো যে এটার পরের লাইনটা যদি এটা হয়, তাই না? তাহলে আগে, তাহলে যদি এই লাইন আর এই লাইন সমান হয়ে থাকে, তাহলে এদের মানগুলোও সমান হবে, এদের ফলাফলগুলোও সমান হইতে হবে। তাহলে এটার ফলাফল কত হয় দেখি। 12 12 144, আর 5 5 25, আর 25 5 125। তাহলে এই দুটা গুণ করে কত হয় অ্যান্সার বলো তো? 144 গুণন 125, 18,000। কত? সরি, ইংরেজি চলে আসছে স্যার। 18,000 এটার অ্যান্সার আসলো 18,000। আর এটার অ্যান্সার কত আসবে দেখো। 12 5 60, তার উপরে পাওয়ার হচ্ছে 5। তাহলে 60-এর উপরে পাওয়ার, 60-এর উপরে পাওয়ার 5, অনেক বিশাল বড় অঙ্ক, এর সাথে এর তুলনাই হবে না। কি এর সাথে এর তুলনাই হবে না? হবে কত? সংখ্যাটা কত? 77 কোটি 76, 6 76 লক্ষ 77 কোটি। কেউ যদি 77 কোটি 76 লক্ষ পাওয়ার পরেও আরো 18,000 টাকা পায়, আর ওই ব্যক্তি যদি 18,000 টাকা নাও দেয়, তাহলে এই ব্যক্তি কি মন খারাপ করবে? আচ্ছা, 18,000 টাকা দিয়ে দিলাম। যার 77 কোটি টাকা আছে, ও 18,000 টাকার জন্য কান্নাকাটি করবে? যা, দিয়ে দিলাম। তুই 77 কোটি টাকা দিয়েছিস, সেটাই অনেক। যা বন্ধু, ধন্যবাদ তোকে। বিষয়টা এরকম। তাহলে দেখছো সামান্যতম ভুলের কারণে কতটা চেঞ্জ। ফকির হয়ে যেতে হবে কাউকে, হতে হবে কিনা? তো বিষয়টা এইরকমই যে কখন তুমি হোল পাওয়ার লিখতে পারবা, পাওয়ার 2টা একই থাকবে। আর কখন ভিত্তি ভিত্তি একই, কখন সূচক সূচক যোগ করতে পারবা, যখন ভিত্তিগুলো একই থাকবে। তাহলে 2টা নিয়ম শিখে গেলাম আমরা। এটা এটা কিন্তু অ্যালজেব্রাতেও, বীজগণিতেও এটাই নিয়ম।
পাটিগণিতে এখানে শিখাচ্ছে। তোমাদের এই বইগুলো এত ভালো কেন জানো? এইখানে আমরা যে এই উদাহরণগুলো বলতেছি, বুঝাচ্ছি তোমাদেরকে, এগুলা যখন লেখা ছিল না বইয়ে, তখন আমাদেরকে আলাদা করে বাইরের জগৎ থেকে এনে গল্পের মাধ্যমে তোমাদেরকে বুঝাইতে হতো। এখন অলরেডি বইয়ের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে, তাহলে বইটা অবশ্যই ভালো। খালি বই পড়তে হবে। আর আল্লাহর প্রথম শব্দ কি ছিল মানুষের প্রতি? ইকর, মানে পড়ো। পড়লেই না জ্ঞান বাড়বে। আর আমরা কি করছি? পড়া ছেড়ে দিছি। কি করছি? পড়া ছেড়ে দিছি, যার ফলে এই ঘটনা ঘটছে। কয় ঘন্টা হলো? বা 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, শোনো, ভাগের নিয়মটা আমরা না হয় নেক্সট দিন শিখি। হ্যাঁ, ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে। তো জাস্ট একটু টাচ দিয়ে রাখি যে ভাগের বেলা জাস্ট বিয়োগ হবে। কি হবে? বিয়োগ হবে। তো নো মোর টুডে। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন সবাই ভালো মতো। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।